যে মেয়েটা তাকে দেখলে পিছিয়ে যায় সেই মেয়েটা কেন আজকে নিচ থেকে তার দিকে এগিয়ে এসেছে? আলভি, তুই মেয়েটাকে এখনো সহ্য করছিস কিভাবে? ওকে ধাক্কা দিয়ে বের করছিস না কেন? জবাবে আলভি মায়ের দিকে তাকিয়ে শান্তস্বরে বলল, তোমরা যাও, আমি দেখছি। আলভির কথা শুনে রূপসা সহ বাকি দুজনেও তাজ্জব বনে গেল। রুনা খাতুন বলে উঠলেন, অভি বাবা, তুমি কি দেখবে? আর কি দেখার বাকি আছে? এই মেয়েটা যা যা করেছে তা তো আমরা সবাই দেখিয়ে নিয়েছি, তাই না? আলভি একবার অলির দিকে তাকিয়ে পুনরায় রুনা খাতুনের দিকে তাকিয়ে বলল, আমি কি দেখবো না দেখবো সেটা জানার কি তোমাদের জন্য খুব বেশি জরুরি? না মানে আমার তো অনেক কিছু দেখার থাকতে পারে, তাই না? রুনা খাতুন আলবির কথার মানে বুঝলেন না। উর্মিলা, রূপসা আর সবার পেছনে দাঁড়িয়ে থাকা ইয়াত আলবির কথার মানে বুঝতে পেরেছে। রুনা খাতুন আরো কিছু বলতে যাবে তার আগে উর্মিলা এগিয়ে এসে বললেন, প্লিজ ফুপি, তুমি আর কিছু বলো না তো। ভাইয়া নেশা করেছে, তার কথার ধরন দেখে বোঝা যাচ্ছে যে নেশা পুরোপুরি কাটেনি। তুমি যেভাবে কথা বলছো না জানি ভাইয়া আবার কি উল্টা পাল্টা ভাবে উত্তর দিয়ে বসবে, যেটা তোমাদের জন্য লজ্জাজনক হবে। কথাটা বলে উর্মিলা চলে যায়। ইয়াদ বাকিদের উদ্দেশ্য বলে, ভাইয়ার মাথা ঠিক হয়নি, তোমরা বরং যাও এখান থেকে। ইয়াদের কথা শুনে রূপসা আর রুনা খাতুন চলে গেলেন। অবশেষে শাহনাজ বেগম অলির দিকে একবার তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে গেলেন। ছাড়ো, এখন চলে গেছে সবাই। আলবির কণ্ঠে এক ধরনের শীতল তীক্ষ্ণতা ছিল যা অলির বুকের ভেতরটাকে হঠাৎ করে খালি করে দিল। ধীরে ধীরে সে তার বুক থেকে নিজের শরীরটা সরিয়ে নেয়। তীব্র এক অস্বস্তি ছড়িয়ে পড়ে গা জুড়ে। সে তো ইচ্ছা করে আলবিকে জড়িয়ে ধরেনি, পরিস্থিতির প্রেক্ষিতে তাকে বাধ্য হয়ে এমনটা করতে হয়েছিল। আলবি একবার অলির দিকে তাকিয়ে মুখে কিছু না বলে সোজা ওয়াশরুমের দিকে চলে যায়। তার চলে যাওয়ার ভঙ্গিতে ক্লান্তি আর একরাশ বিস্তৃতা লেগেছিল। অলি ধীর পায়ে রুমের দরজাটা লাগিয়ে দিয়ে এসে বিছানায় এক কোনায় বসে পড়ে। খানিকটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়ে যেন একটু স্বস্তি ফিরে আসে, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই তার নাকে এক তীব্র ঝাঁঝালো গন্ধ এসে আঘাত করলো। অ্যালকোহলের গন্ধ। মাথার ভেতরটা যেন ঘুরে ওঠে। এতক্ষণ ভয়ের কারণে অলি গন্ধটা টেরই পায়নি, কিন্তু এখন তার বমি পাচ্ছে। গর্ভবতী শরীর এমনিতেই সংবেদনশীল, তার উপর এমন তীব্র গন্ধ এক মুহূর্ত সহ্য করতে না পেরে অলি মুখ চেপে ধরে ওয়াশরুমের দিকে ছুটে গেল। কিন্তু আলবি তো ওয়াশরুমে তখন শাওয়ার নিচ্ছিল। অলি ওয়াশরুমের দরজায় একবার কড়া নেড়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে, দরজা খুলুন। তার গলা ধরে এসেছে। পেটের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠে এসেছে গলা অবধি, কিন্তু ভেতরে থাকা আলবির দরজা খুললো না। খুলবেই বা কিভাবে? তার শ্বাস হয়ে যে সাবানের ফেনা। অলি এবার প্রায় কাঁদো কাঁদো কণ্ঠে বলল, প্লিজ দরজা খুলুন, আর আমি পারছি না। আলবি এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে বুঝতে পারলো পরিস্থিতি আর ধীরস্থর ভাবে নেওয়ার সুযোগ নেই। কি করবে বুঝতে না পেরে তাড়াহুড়া করে শাওয়ারের কলটা জোরে ঘুরিয়ে দিল। ঠান্ডা পানির ধারায় সাবানের ফেনা যেন মুহূর্তে গলে গেল তার শরীর থেকে। চটজলদি কোমরে তাল বেঁচিয়ে নিল। ভেজা পায়ের শব্দ তুলে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল সে। দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই ঘটলো অঘটন। অলি আর নিজেকে সামলাতে পারলো না। ঝাপসা দৃষ্টিতে সে আলবির মুখটা ভালোভাবে দেখতে পায়নি। অলি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আলবির উন্মুক্ত বুকের উপরে গল গল করে বমি করে দিল। অলির পেটে তেমন কিছু ছিল না, শুধু স্বচ্ছ পানি বমির ন্যায় বেরিয়ে এসেছে। অলি ভারসাম্য হারিয়ে আলবির গায়ে ঢলে পড়ে। পায়ের নিচে শক্তি নেই, চোখ বুজে এসেছে। কান্না চাপা দিতে গিয়ে গলার ভেতরে থেকে হাত ধরা শব্দ বের হচ্ছে। আলবি প্রথমে ভরকে গেল। অলির চাপা কান্নার আওয়াজ কানে আসতেই সে এক হাতে অলিকে সামলে নিল, অন্য হাত দিয়ে আলতো করে অলির পিঠ হাত বুলিয়ে দিল। অলি যতটা না কষ্ট বমি করেছে তার থেকেও বেশি কান্না করেছে আলভির গায়ে বমি করে দেওয়ার জন্য। আলবি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কান্না থামাও। আলবি অলিকে নিয়ে বেসিনের সামনে দাঁড় করালো। কল ছেড়ে বলল, চোখ মুখে পানি দাও। অলি কোনো কথা না বলে মাথা ঝাঁকায়। কাপা হাতে পানির ছিটাতে চোখে মুখে। পায়ের নিচে এখনো মাটি নেই তার। শরীরটা যেন এক ফালি তুলোর মতো। বমি করার পর শক্তি হারিয়ে ফেলেছে। অলি রয়েস হয়ে মুখ তুলে আলবির দিকে তাকায়। চোখ দুটি জ্বলে টুইটুম্বর। লজ্জা আর অপরাধ বোধে সে আড়ষ্ট হয়ে আসে। ঠোঁট দুটো অনবরত কাঁপছে। সরি। আলবি কিছুক্ষণ চুপ করে অলির চোখের দিকে তাকিয়ে থাকে। মুখ তেমন কোনো আবেগ নেই। কেবল একটা শ্বাস ফেলে বলে, তুমি নিজের রুমে চলে যাও, আমাকে এবার শাওয়ার নিতে হবে। অলি মাথা নাড়িয়ে না বলল। আলবি বিরক্তির স্বরে বলে ওঠে, কি সমস্যা? আমার বাড়ির লোকেরা কি তোমাকে খেয়ে ফেলবে নাকি? অদ্ভুত বিহেভ করছো কেন? অলি চোখ সরিয়ে দরজার দিকে তাকায়। মৃদুস্বরে বলে ওঠে, আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপরে বলছি। অলি ধীর পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তারপর ভেতরে ঢুকতেই আবার সেই তীব্র উট্ক গন্ধ। অলি ওনা দ্বারা মুখ চেপে ধরে ছুটে যায় জানালার দিকে। পর্দাটা একটানে সরিয়ে জানালাটা খুলে দেয়। সাথে সাথে বাতাসে ঝাপটা এসে রুমের ভেতরে প্রবেশ করে। অলি বড় বড় কয়েকটা শ্বাস নিল। হঠাৎ তার চোখ টেবিলের উপরে রাখা কয়েকটি অ্যালকোহলের বোতলে। কিছু বোতলের মুখ খোলা, কিছু উপর হয়ে আছে। অলি একটা শুষ্ক ঢোক গিলে সেদিকে এগিয়ে গেল। তারপর টিস্যু বক্স থেকে কতগুলো টিস্যু বের করে সেই টিস্যুতে বোতলগুলো জড়িয়ে ধরলো।
যেন সরাসরি হাতের স্পর্শ না আসে। অলি ধীরে ধীরে রুম থেকে এক কোণে রাখা ডাস্টবিনের সব বোতল ফেলে দেয়। অবশেষে ড্রেসিং টেবিলের থেকে এয়ার ফ্রেশনার তুলে এনে সে কাপা আঙুলে ফ্রেশনারের মুখ চেপে ধরে। পুরো রুমে ছড়িয়ে দেয় সুগন্ধির কণা। মৃদু বৃষ্টি। রুমটা ধীরে ধীরে একটু সহনীয় হয়ে ওঠে। 10 মিনিট যেতে আলবি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। অলি একবার আলবির দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়। আলবি মাথা মুছতে মুছতে এগিয়ে যায় কারভার্টের দিকে। একটা শার্ট আর একটা প্যান্ট বের করে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। তারপর কিছু একটা ভেবে অলির দিকে একবার আর চোখ তাকিয়ে কাপড়গুলো নিয়ে আবার ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর আলবি রেডি হয়ে বেরিয়ে আসে। কেন এসেছো এই বাড়িতে? ডিভোর্সের কাগজ নিয়ে এসেছো নাকি? আলবির প্রশ্ন শুনে অলি আলবির দিকে তাকিয়ে বলল, আপনি বিশ্বাস করুন, আমি কখনোই আপনাকে ডিভোর্স দিতে চাইনি। আপনার বন্ধু রিফাতি আমাকে বাধ্য করেছিল আপনাকে ওসব বলতে। আলবি একটা শ্বাস ফেলে অলির সামনে এসে বসলো। সোজা সাপটা বলল, তার মানে তুমি তখনও অভিনয় করছিলে? তুমি বলতে চাইছো রিফাত তোমাকে ওই ছেলেটার হাতে কিস করে আই লাভ ইউ বলতে ফোর্স করেছিল? অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আলবি অবিশ্বাসের সুরে বলল, বাহ, খুব ভালো। তোমার কি মনে হয় তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করে নেব? অলি অসহায় চোখে আলবির দিকে তাকায়। ওভাবে তাকাবেন না একদম। আমাকে ইমোশনালি অ্যাটাক করবে না। আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি তখন অভিনয় করছিলে আর এখন একদম সত্যি কথাই বলছো? অলি একটা শুষ্ক ঢোক গিলে বলল, আমার কাছে আপাতত কোনো প্রমাণ নেই, কিন্তু বিশ্বাস করুন আপনার বন্ধু নোমান ভাইয়াকে দিয়ে আমাকে কিডন্যাপ করেছিল। ওয়েট, নোম্যান তোমার ভাইয়া হলো কবে থেকে? নোমানকে নোম্যান বলাতে অলি চকিত নয়নে আলবের দিকে তাকায়। উনি আমার থেকে বয়সে বড়, সেই জন্য ভাইয়া বলছি। কিন্তু ও তো তোমার বয়ফ্রেন্ড, তাই না? তোমরা নাকি বিয়েও করবে? ভেরি ব্যাড। হবু বরকে কেউ ভাইয়া বলে ডাকে নাকি? বললাম তো আপনার বন্ধু রিফাত আমাদেরকে ওগুলা করতে বাধ্য করেছিল। আপনি বুঝতে চাইছেন না কেন? আলবি বুকের উপরে হাত বেঁধে অলির দিকে তাকালো। ভেজা চলে আলবিকে স্নিগ্ধ লাগছে, কিন্তু তার চোখ দুটো এখনো লাল বর্ণ। অলিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আলবি ঠাট্টা সরে বলল, কি ভাবছো? অলি না বোধক মাথা নাড়ে। আমি জানি তুমি কি ভাবছো। অলি জিজ্ঞাসা দৃষ্টিতে আলবির দিকে তাকাতেই আলবি বাঁকা হেসে বলে ওঠে, এটাই তো ভাবছো যে আমি তোমার এই নোম্যানের থেকে দেখতে শুনতে ভালো। আমাকে ছেড়ে গিয়ে তোমার আফসোস হচ্ছিল, তাই না? সেজন্য কি ফিরে এসেছো? কথা শুনে যেন অলির চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। অলি ফট করে দাঁড়িয়ে যায়। আলবির দিকে খানিকটা ঝুঁকে গিয়ে নিজের চেহারাটা দেখিয়ে বলে, আপনার কি মনে হয় আমার চেহারার এই অবস্থা আমি নিজে করেছি? না, আমার তো মনে হয় মেকআপ। আমি জানি মেয়েরা মেকআপ করতে পছন্দ করে, তুমিও করো নিশ্চয়ই। তো তোমার এই মেকআপ গুলো কি তুমি নিজেই করেছো নাকি কোনো বিউটিশিয়ান করে দিয়েছিল? আলবি বসা থেকে উঠে দাঁড়ালো। হঠাৎ করে অলির গাল জোড়া চেপে ধরে সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে বলল, বাহ, অনেক ভালো মেকআপ করেছো তো, একদম রিয়েলিস্টিক লাগছে। আচ্ছা, কোন বিউটিশিয়ান এত ভালো মেকআপ করে দিল? আমাকে বলো, আমি তাকে টিপস দিতে চাই। মানতেই হবে, সে অনেক এক্সপার্ট। আলবির কথায় অলি স্তব্ধ হয়ে গেল। আলবি থেকে নিজেকে সারানোর জন্য ছটফট করছে, কিন্তু ফলস্বরূপ আলবি আরেক হাতে অলির চুল টেনে ধরলো। দাঁতে দাঁত চেপে রক্তকণ্ঠে বলে উঠলো, মরতে এসেছিস আমার কাছে? তুই যদি ভেবে থাকিস যে বারবার আমি তোকে ছেড়ে দেব, তাহলে তুই ভুল ভেবেছিস পয়জন বি। আমার সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। এই আলবি তাসনিম মির্জা এতটা ভালো নয় যে বারবার তোর মতো চিটার আর ছলনাময়ীকে ছেড়ে দেবে। আলবির কথা শুনে অলির চোখ পেয়ে পানি গড়িয়ে পড়লো। তার মনে হচ্ছে গাল দুটো এবার খসেই পড়বে। ছেড়ে দিন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। আলবি হঠাৎ করে অলিকে নিজের বুকের সাথে চেপে ধরে। অলি কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যায়। আলবি অলির মাথাটা প্রচন্ড শক্ত করে নিজের বুকের চেপে ধরেছে। আমিও ব্যথা পাচ্ছি, অনেক বেশি ব্যথা পাচ্ছি। তুই আমাকে ব্যথা দিচ্ছিস কেন? দিচ্ছিস? আমি তো তোকে নিজের সবকিছু দিয়ে দিয়েছিলাম, তারপরও কেন লয়াল থাকতে পারলি না? কিছু চাইনি তোর থেকে, উল্টো তুই যা চেয়েছিস তাই দিয়েছি। তারপরও কেন বিশ্বাসঘাতকতা করলি? বেঈমান কোথাকার। আলবি অলিকে মুক্ত করে দিতে অলি ঠোঁট চেপে কেঁদে ওঠে। আপনি কেন বিশ্বাস করছেন না? কারণ তুই ছলনাময়ী, প্রতারক, তুই বেঈমান। আমি তোকে বিশ্বাস করতে পারছি না। আলবি দরজার দিকে ঘুরে দাঁড়িয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তোর হাতে 5 মিনিট সময় আছে। লাস্টবারের মতো তোকে পালিয়ে যাওয়ার সুযোগ দিলাম। বেরিয়ে যাই বাড়ি থেকে, নয়তো এই আলবি তাসনিম মির্জা তোকে শাস্তি দেবে, চরম শাস্তি দেবে। তার সাথে প্রতারণা করার জন্য। নিজের চোখ জোড়া মুছে ধপ করে বিছানার উপরে বসে পড়লো। আলবির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, সুযোগ আমাকে দেবেন ঠিক আছে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করবে কিছু সুবিধাবাদী লোক। সেটা আমি আর হতে দিচ্ছি না। আমার সংসারে ভাঙন ধরানোর জন্য আমি আর কাউকে এক চুল পরিমাণও সুযোগ দেব না। তাতে যদি আপনি আমাকে মেরেও ফেলেন তাতে আমার কোনো আপত্তি নেই। অলির মুখ থেকে উক্ত কথাটা শোনার জন্য মোটে প্রস্তুত ছিল না আলবি। সে চমকে তাকালো অলির দিকে। অলির ওনা দ্বারা নিজের এলোমেলো চুলগুলো ঢেকে নিল। আলবি অলির দিকে তাকিয়ে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার কি টাকা পয়সা লাগবে নাকি আমার সম্পত্তি ভোগ করার জন্য আমাকে মারতে এসেছো, কোনটা? অলি ভ্রুকুচকে তাকায়। বারবার মরার কথা কেন বলেন? আমি কেন আপনাকে মারতে চাইবো? কারণ তোমার সেই ফালতু শর্ত মোতাবেক তো আমি মরে গেলে তুমি আমার সব সম্পত্তির মালিক হবে, তাই না? আচ্ছা, আমি মরে গেলে তুমি কি ওই নোম্যানকে বিয়ে করে নেবে নাকি অন্য কাউকে? আলবির কথাগুলো শুনে
অলি মাথা নিচু করে নিল। সে বুঝে উঠতে পারছে না সে ঠিক কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। অলি নিম্ন স্বরে বলে উঠল, আমার আপনার সম্পত্তি নয়, আপনাকেই লাগবে। আমার বাবুকে নিয়ে আমি আপনার সাথে বাঁচতে চাই, আমার আর কিচ্ছু লাগবে না। আলবি অলির দিকে তাকিয়ে বলল, বাহ, ভালোই তো কথা শিখেছে দেখছি। তো এই কথাগুলো কি ওই নোম্যান শিখিয়েছে নাকি আমার চারু শত্রু রিফাত শিখিয়েছে? আচ্ছা, রিফাতকে তুমি খুব ভালো করে চেনো তাই না? সেদিনকে রিফাত তোমাকে জোর করে আমার রুমে আটকে দিয়েছিল নাকি তুমি ওর সাথে হাত মিলিয়ে নিজে থেকে আমার রুমে এসেছিলে? অলি ফোঁস করে একটা শ্বাস ফেলে আলবির দিকে তাকালো। আমাকে কিছুদিন সময় দিন, আমি কোনটা সত্য আর কোনটা মিথ্যা প্রমাণ করে দেব। একটা কারণ দেখাও যার ভিত্তিতে আমি তোমাকে সময় দেব। বলি ব্রুকুসকে আলবির দিকে তাকায়। আলবি মৃদু এসে বলে ওঠে, একটা এমন কারণ দেখাও যেটার জন্য আমার তোমাকে সময় দেওয়া উচিত। অনেকগুলো কারণ আছে। প্রথমত, আমি আপনার বউ। দ্বিতীয়ত, আপনার অনাগত সন্তানের মা। আর পরিশেষে, আপনি আমাকে ভালোবাসেন। সে কথাটা শুনে আলবি চমকে তাকালো। এই কথাটা তো সে অলিকে কখনোই বলেনি। তাহলে অলি কিভাবে জানলো? কে বলেছে যে আমি তোমার মতো মেয়েকে ভালোবাসি? অলি ভ্রুনাসিয়ে বলে ওঠে, আপনি বলুন ভালোবাসেন না? না, মিথ্যা বলছেন। আমি ছলনাময়ী, প্রতারক, বেঈমান, আর আপনি হচ্ছেন মিথ্যাবাদী। আলবি উত্তর না দিয়ে কাবার থেকে একটা ওভারকোট বের করলো। অলির সাথে কথা বলতে বলতে তার অফিস টাইম হয়ে গেছে। অফিস শেষে পিগলের দিকে তাকে হসপিটালও যেতে হবে। আলবিকে রেডি হতে দেখে অলি বসা থেকে দাঁড়িয়ে যায়। কোথায় যাচ্ছেন? বেকার বলে মনে করো নাকি? অলি কিছুই বললো না। সে বুঝে গেছে আলবি হয়তো অফিসে নয়তো হসপিটালে যাচ্ছে। আলবি রেডি হয়ে তোমার দরজা খুলে বেরিয়ে যেতে নিলে অলিও তাকে অনুসরণ করতে লাগলো। আলবি তাকে পাত্তা না দিয়ে সোজা নেমে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। অলিও তার পিছু পিছু তার পাশের চেয়ারে বসে পড়লো। শাহনাজ বেগম একবার অলির দিকে তাকিয়ে আলবির দিকে তাকালেন। অভি, তুই এই মেয়েটাকে ডিভোর্স দিবি কবে? আলবি এক টুকরো রুটি মুখে নিয়ে বলল, কখনোই না। কথাটা শুনে অলির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কিন্তু আলবির বলা পরের কথাটা শুনে হাসিটা মিলিয়ে যায়। মা, আমি ওকে কখনোই ডিভোর্স দেব না, কারণ আমার হাতে তো ডিভোর্স দেওয়ার ক্ষমতা নেই। তবে ও আমাকে খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দিবে। রূপসী আজকে ভার্সিটিতে যায়নি। আলবিকে টেবিলের দিকে যেতে দেখে সেও টেবিলের সামনে এসে দাঁড়িয়েছিল। আলবির কথা শুনে রূপসা বলে ওঠে, কেন, তুমি কেন ডিভোর্স দিতে পারবে না? আলবি একবার রূপসার দিকে তাকিয়ে বলল, ও বিয়েতে আগে শর্ত দিয়েছিল যে ডিভোর্স দেওয়ার ক্ষমতা শুধুমাত্র ওর হাতেই থাকবে। শাহনাজ বেগম অবাক স্বরে বললেন, কি, আর তুই সেই শর্ত মেনেও নিয়েছিলি? আলবি হে বদক মাথা নাড়ালো। রূপসা ক্রোধের বসে বলে উঠলো, কি বলছো তুমি? এত বোকা, আগে জানতাম না। কথাটা আসতে বললো আলবি শুনতে পেয়েছে। সেই দিনের থাপ্পড়টা জায়গা মতো পড়লে এইসব ভাবনার মাথায় আসতো না। আলবির কথা শুনে রূপসা একবার অলির দিকে রাগি চাহনি নিক্ষেপ করে চলে যায়। শাহনাজ বেগম বলে উঠলেন, তুই রূপসার সাথে এইভাবে কথা বলছিস কেন? তুই কি বুঝিস না যে রূপ তোকে ভালোবাসে? ওই ভালো করে শুনে রাখ, এই আপদটা এই বাড়ি থেকে বিদায় হওয়া মাত্রই আমি রূপসাকে তোর বউ বানাবো। কথাটা শুনে অলি চমকিত নয়নে শাহনাজ বেগমের দিকে তাকালো। আলবি আর চোখে একবার অলির দিকে তাকিয়ে খাবার খাওয়ায় মনোযোগ দিল। অলি অবিশ্বাসের সুরে প্রশ্ন করলো, আম্মা এসব কি বলছেন? শাহনাজ বেগম মুখ বাঁকিয়ে বললেন, ঠিক বলছি, তুমি তাড়াতাড়ি আমার ছেলের ঘাট থেকে নামো। অলি বসা থেকে উঠে দাঁড়ালো। আম্মা, আপনি ভুলে যাবেন না আমি ওনার বাচ্চার মা হতে চলেছি। এই অবস্থায় উনি কি করে আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করতে পারেন? শাহনাজ বেগম ভীষণ চটে গেলেন। একদম ভাওতাবাজি করবে না। কোথাকার কোন পাপ পেটে ধরে সেই পাপের বোঝা আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো? এই মেয়ে, শুনে রাখো, তোমাদের ডিভোর্স খুব শীঘ্রই হবে। আর তারপর আমার ছেলেকে আমি আবারও বিয়ে করাবো। এতক্ষণ চুপ করে থাকলেও আলবি এবার চুপ করে থাকতে পারলো না। মা, আমি তোমাকে আগেও সতর্ক করেছিলাম এই কথাটা কখনো মুখ দিয়ে উচ্চারণ করার মতো ভুল করবে না। তারপরেও তুমি বারবার এই কথাটা কেন বললে? অলি ঠোঁট চেপে কেঁদে উঠলো। এই কথাটা সত্যি অনেক ভারী। তাকে গালাগালি করলেও সে এতটা কষ্ট পায় না, কিন্তু এই কথাটা শুনলেই তার মরে যেতে ইচ্ছা করে। 100 বার বলবো, তুই কি করবি? আমার গায়ে হাত তুলবি নাকি আবারও নিরুদ্দেশ হয়ে যাবি? কোনটা করবি? শুনে রাখ, তুই যতই এই মেয়েকে বাঁচানোর চেষ্টা করিস না কেন, মিথ্যা কখনো সত্যি হয়ে যাবে না। আমি নিশ্চিত যে এই মেয়েটার পেতে থাকা বাচ্চাটার বাবা তুই নয়। এটা নিশ্চয়ই অবৈধ সন্তান। আলবি নিজেও আর সহ্য করতে পারছে না। তার চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। প্রচন্ড রাগে শরীর কেঁপে উঠছে। শাহনাজ বেগমের চিল্লানোর আওয়াজে নুরনাহার আর রুনা খাতুনও ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন। শাহনাজ বেগম তাদের উদ্দেশ্য করে বলে উঠলেন, রুনা আর নুরনাহার, তোমরা সত্যি করে বলো তো, তোমাদের কি মনে হয় যে ওই চরিত্রহীনের পেটে সন্তানটা আদৌ মির্জা বংশের সন্তান? লজ্জায় অলির ইচ্ছা করছে মাটির সাথে মিশে যেতে। এখন এ প্রশ্নে নূরজাহান খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেও রুনা খাতুন বলে উঠলেন, আমি তো একদম নিশ্চিত যে এই বাচ্চাটার বাবা অভিনয়। এই মেয়েটা অফিকে ফাঁদে ফেলার জন্যই বাচ্চাটাকে অভির বলে চালিয়ে দিতে চাইছে। আমার তো মনে হয় এই 12 ভাতারি নিজেও হয়তো জানে না এই বাচ্চাটা কার। একদম চুপ। আলবির জারালো কণ্ঠে পুরো বাড়িটাই যেন কেঁপে উঠলো।